নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার, এবং আমরা যথারীতি বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্বে আমাদের সঙ্গে আহ কৌশিক ঘোষ স্যার তো আছেনই, তার সঙ্গে রয়েছে মৃগেন্দ্র ভার্মা স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাদের দুজনকেই যত স্বাগত জানাই আমাদের শোতে। তো আহ, আজকে আমরা মূলত দুটি বিষয়ের উপর কথা বলবো। এক, যেরকম কৌশিক ঘোষ স্যার যেরকম বলে থাকেন, যে মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড এবং বিনিয়োগ সংক্রান্ত মূলত যেটা, এবং দ্বিতীয়ত আপনার মাথার উপর ছাদ নিয়ে কথা বলবো আজকে। যে ছাদটা আহ ভূবিজ্ঞানীদের মতে খুব একটা বেশি নিশ্চিত নয়। আহ যে কোনো মুহূর্তে চলেও যেতে পারে, ভেঙেও পড়তে পারে। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতে রয়েছেন। মনে করে দেখুন, 2015 সালে, 15-16 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, নেপালের কি অবস্থা হয়েছিল আমরা সকলেই জানি। মানে তাদের মূল যে আয়ের উৎস সেটা হচ্ছে ট্যুরিজম। পর্যটকরা না গেলে নেপালে সেই অর্থে মানে বড় কোনো আয়ের কোনো উৎস নেই। তো তাদের পুরো আয়টাই ধসে গিয়েছিল একদম, শুধুমাত্র ভূমিকম্পের কারণে। এবং ভূবিজ্ঞানীদের মতে ইন্ডিয়ান যে টেকটনিক প্লেট আছে এবং আহ, অপর দিকে যে অন্য যে গন্ডানা টেকটনিক প্লেট আছে, সেটা একে অপরের মধ্যে ক্রমশ ভেতরে ঢুকে আসার চেষ্টা করছে। তো এই যুদ্ধ ক্রমাগত লেগেই রয়েছে। হ্যাঁ, স্মরণ অতি বিলম্বিত তালে চলছে, কিন্তু চলছে, এটুকু মনে করবেন। আমরা একটি টিকিং টাইম বোমের উপর বসে আছি। যেদিনকার বড় ধরনের কোনো ভূমিকম্প হবে, হতেই পারে একটা বড় অংশের মাটি বা আমরা যেখানটায় বসবাস করছি সেটা সম্পূর্ণ মাটির নিচে চলে যেতে পারে। তো আমরা এটা নিয়েই আজকে প্রথম যে পর্বটি থাকবে, সেটি হচ্ছে আমাদের এই বাড়ি ঘর এবং তার ইন্স্যুরেন্স নিয়ে। আমরা সরাসরি মৃগেন্দ্র স্যারের কাছে চলে যাব। স্যার, কি বলবেন আর কি, মানুষের এই বিষয়ে সচেতনতা কি রকম, বা কি রকম আপনার মানে মনে করেন, আপনি এটা কি কি রকম দেখছেন? আহ নমস্কার এবং ধন্যবাদ আহ, আমাকে ডাকার জন্য। আহ, কয়েকটা জিনিস বলি আর কি। আহ, খুব সিম্পল ভাবে জিনিসটাকে সাধারণ ভাবে বোঝানোর চেষ্টা করি আমরা সবাই। আহ, দেখুন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই প্রায় গত 1.5 বছর আগে একটা রিপোর্ট বার করেছে। তাতে দেখা গেছে যে অ্যাভারেজ হাউসহোল্ড, মানে একটা সামান্য পরিবারের যে আর্থ- মানে আর্থিক পুরো একটা ব্যালেন্স শিটের মতন বানানো হয়েছে। তাতে আমাদের যা সম্পত্তি আছে, ঠিক আছে, তার দেখা গেছে 90 থেকে 95% মানে 90 to 95% পড়ে আছে কিসে? রিয়েল এস্টেট, মানে বাড়ি ঘর, সোনা, আর কিছুটা এফডি, ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, তাতে বাড়ির ভাগটা, এই 95-এর মধ্যে বাড়ির ভাগটা প্রায় 90 এর কাছাকাছি হতো। এবং যদি ভেবে দেখুন, এটা খুব একটা মানে অবাক লাগবে না। আমরা কি জানি বাড়ি, এখন হয়তো অনেকে যুবকরা, যুবতীরাও, মানে যুবতীরাও মানে বাড়ি করে নিচ্ছে খুব তাড়াতাড়ি। আগেকার দিনে কি হতো, সারা জীবন ধরে চাকরি হলো, দিয়ে লোন নেওয়া হলো, দিয়ে একটা বাড়ি বানানো হলো, কি একটা বাড়ি কেনা হলো, তাই না? তো সম্পত্তির যে পার্সেন্টেজ, সেটা কিন্তু ওই বাড়িতেই পড়ে আছে সবার। এটা মানে আপনি যদি এটা এটা রিজার্ভ ব্যাংক বলছে, আমরা বলছি না। এবারে আমরা এই এত দিন ধরে এত পর্বে আমরা কি কথা বলি, মানে যে বাকি 5 আর 10% পড়ে আছে, তাতে মার্কেট 1% উপরে গেল কি 1% নিচে গেল, আমার রিটার্ন আসছে না। কিন্তু 95% যেখানে পড়ে আছে, 90 থেকে 95%, সেটার বীমা নেওয়া, সেটাতে যদি কোনো ঝুঁকি আসে, সেটা মানে এইটা দিয়েই বোঝা যায় আর কি দরকারটা কি, মানে হুম। কিভাবে দরকার। এবং এর সাথে আরেকটা আপনাকে কথা বলি। দেখা গেছে ভারতের যত হাউসহোল্ড আপনি যদি নিয়ে নেন, খুব জোর হলে 5% হাউসহোল্ডের বাড়ির বীমা করা আছে। মানে কি ধরনের ঝুঁকি নিয়ে আমরা আছি সেটা আমরা বুঝতে পারি না। ঠিক আছে, এবারে বলি, আমার ছোটবেলাকার গল্প বলি, যে বাচ্চা বাচ্চাও কিভাবে বুঝতে পারে। তো
দুর্গাপুরে আহ, বড় হচ্ছি। তো বাড়ির বাইরের ঘরটা দেখতাম, বাইরের ঘরে দেয়ালে একটা বড় ক্র্যাকের মতন হচ্ছে এবং ক্র্যাকটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো মনের মধ্যে থাকতো যে আরে এইটা যদি পড়ে যায়, দেয়ালটা যদি পড়ে যায় তাহলে কি হবে। আর সব থেকে বড় যে আমার তখন ইয়ে ছিল যে টিভিটার কি হবে। একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছোট্ট টিভি রাখা ছিল। টিভিটার কেন? কারণ টিভিটাতে ওই খেলা দেখি, ক্রিকেট দেখি। তো সেটা কি হবে তাহলে? তো বাবা মাকে এটা জিজ্ঞেস করতাম যে বাড়িটা যে পড়ে যাবে, তা আমার টিভিটা আমি দেখতে পাবো না, তখন কি হবে, আমরা কোথায় যাব? তখন বাবা মা বলতো যে সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন, মানে পৌর যে আপনি বলেন আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কর্মচারী, এটা ওদের দায়িত্ব। কারণ আমরা তো আহ, সামান্য কর্মচারী আর কি। ও, ইস্পাত যে স্টিল প্ল্যান্টটা ছিল তার কর্মচারী। যে ইস্পাত মানে টাউন থেকে যা আমাদের ঘর দেওয়া হয়েছে তাতেই থাকি। তো তাতে যদি কিছু ক্ষতি হয় যে কোনো ধরনের, সেই দায়িত্বটা কিন্তু ওদের। ঠিক আছে? তার মানে কি হলো, বাচ্চা হিসেবেও বোঝা যাচ্ছে যে দরকারটা কি। হুম। ঠিক আছে, আমার জন্য হয়তো সেই টিভির জন্য আমার মনের মধ্যে সে কথাটা আসছিল, কিন্তু দরকারটা বাচ্চা বাচ্চাও বোঝে আর কি। তো জীবনে দেখবেন কি ধরনের ঝুঁকি হতে পারে এটা না আমরা সাধারণ, বা সেটার জন্য কোনো বই পড়ার দরকার নেই, কারো কোনো এক্সপার্টের কথা শোনারও দরকার নেই। আপনি যদি চোখ বন্ধ করে 5 মিনিট যদি ভাবেন না, আপনার জীবন এ রিলেটেড যত রকমের ঝুঁকি আছে সেটা একটা আপনি কাগজে কিন্তু পরপর পরপর করে লিখে দিতে পারবেন। ঠিক আছে? এবারে এর মধ্যে কোনটা আগে করা উচিত কোনটা পরে করা উচিত, এই 90-95% যে কথাটা বললাম সেখান থেকে বোঝা যাচ্ছে। তো এটার যে কতটা দরকার, এটা কিন্তু মানে খুব, মানে এবারে হয়তো বোঝা যাচ্ছে। আর মাত্র 5% হাউস হোল্ড কিন্তু ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে, বীমা নিয়ে রেখেছে, বাড়ির বীমা নিয়ে। তো এইটার জন্য আমাদের সবাই কিন্তু সচেত হয়ে যাওয়ার খুব বেশি দরকার। এবারে বাড়ির বীমা যদি করাতে চান, আরেকটা কথা বলি, আমরা যখন এই বীমা নিয়ে যখন পড়তে আরম্ভ করলাম, এটা বাচ্চা বাচ্চা যে আজকে বুঝতে পারছে জানেন, এইটার এই বীমার ব্যাপারটা, কনসেপ্টটা, ঠিক আছে, এটা কিন্তু আপনি আমাদের এখানে ভারতবর্ষে আপনি সেই ঋগ্বেদ তুলুন আর অর্থশাস্ত্র তুলুন আর ধর্মশাস্ত্র তুলুন কিংবা মনুস্মৃতি খুলে যদি দেখেন, যোগক্ষেমা এই যে ওয়ার্ডটা আছে, একটা কনসেপ্ট আছে, মানে ওয়েলবিং অফ অফ অল, এই কথাটা ওখান থেকেই আসে। এবং আপনি যদি এলআইসির বিল্ডিং দেখেন, যোগক্ষেমাটা হচ্ছে ওদের মটো। তো এই জিনিসটা, এবং আমাদের যখন আগেকার দিনে আহ, বিদেশের সাথে বাণিজ্য হচ্ছে, তখনও কিন্তু এইসব কথা লেখা আছে যে যারা ট্রেডার তারা এই ধরনের ইন্স্যুরেন্স নিত, তখন বীমা করা যেত। এবং সেটা হয়তো ওই সময় হয়তো বীমা না বলে অন্য কিছু বলা হতো, বাট এই প্রাকৃতিক দুর্যোগ হলো, ঠিক আছে, আহ ধরুন ফ্যামিন হয়ে গেল কিংবা আর্থকোয়েক হলো, এইগুলোর জন্য যে শহরের সবাই, সব নাগরিকদের কাছ থেকে কিছু কিছু ফান্ড নিয়ে, একটা কমন ফান্ড বানিয়ে ওখান থেকে যে রাজ্যের যারা কর্মচারী তারা দেবে, যাদের উপরে দুর্ঘটনাটা ঘটবে আর কি, এই সব কনসেপ্ট আমাদের ওই আগে প্রাচীন ইয়ে থেকেও চলে আসছে। তো এই জিনিসটা যখন তখন থেকে লোকে বুঝেছে, আহ, এই জিনিসটা আমাদের ব্লাডের মধ্যে আছে। এই যে আমরা এই দৌড়োদৌড়ি এই বাজারের দিকে তাকিয়ে, বাজারে ওঠানামা এইসব, এই বিনিয়োগ নিয়ে যত কথা বলি, এইটা কিন্তু তার ওপরে, তার অনেক ওপরে। এবং এটা করা খুবই দরকার। এবং বিভিন্ন রকমের বীমা হয়, সেটা আপনার বোঝার দরকার। এবং যে যার কাছে আপনি আহ, নিতে চান, ধরুন যে এজেন্ট থাকবে আপনার, সে আপনাকে বোঝাবে কি কি ধরনের নিতে পারেন। বেসিক যে জিনিসটা জানা উচিত সবার, ঠিক আছে, বীমাটা হচ্ছে একটা ক্ষতিপূরণের
চুক্তি, এটা লাভের চুক্তি নয়। হুম। আপনার ক্ষতি হলো, আপনার বাড়ি আছে এক ধরনের, ঠিক আছে, বাড়িটার ক্ষতি হলো, এবং বাড়িটার কে আবার ওই অবস্থায়, মানে ক্ষতি হওয়ার আগে অবস্থায় যে খরচ লাগবে সেইটার বীমা করা যায়। মানে আপনার যখন বীমাটা নেবেন, যদি ক্লেম করতে যান, তাহলে বুঝবেন যে ওই জিনিসটা আপনি পাবেন। এটা হচ্ছে হুম। জেনারেল ইন্স্যুরেন্স, মানে লাইফের বাইরের ইন্স্যুরেন্স এর বীমার একটা বেসিক কনসেপ্ট। হুম। ক্ষতিপূরণের আহ, চুক্তি, এটা লাভের চুক্তি নয়। ঠিক আছে। তো এবারে বাড়ি, বাড়ি আছে, বাড়ির মানে যে স্ট্রাকচারটা আছে, বিল্ডিং এর স্ট্রাকচারটা, ওটার আলাদা ইন্স্যুরেন্স হয়, ওটা শুধু নিতে পারেন। হুম। এবং বাড়ির ভেতরে যে জিনিসপত্র আছে, আসবাবপত্র আছে, আপনার যে ধরুন এই টিভি বললাম, টিভির এক্সাম্পল, এইগুলোকেও করা যায়, এবং আলাদা আলাদা ভাবে হয় সেটা। মানে খুব হাই লেভেলে যদি বুঝতে চান, তাহলে হুম। ধরুন আহ, আপনি যখন যাবেন বীমা নিতে, দেখবেন আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবে। আপনি, আপনার পিন কোড কি, কেন, হুম। আপনার স্কোয়ার ফিট কত, বিল্ডিং এর স্কোয়ার হুম। ফিট কত, এগুলো কেন জিজ্ঞেস করা হচ্ছে? কারণ ওই যে বললাম ক্ষতিপূর্ণ। তখন হুম। কি করা হবে, দেখা যাবে যে আপনার ধরুন বাড়ির বিল্ট আপ এরিয়া হচ্ছে ধরুন 1000 স্কোয়ার। হুম। ওই 1000 স্কোয়ার ফিটের নির্মাণের যে কস্ট এখন যেটা চলছে ওই এলাকায়, সেটার যদি গুণ করে যে যেটা বেরোবে, সেটা আপনার ইন্স্যুরেন্সে কভার হবে। এবং আরেকটা জিনিস বলি যে এটা এটা কেন করা উচিত, ঠিক আছে। অনেক সময় না, যখন আমরা বীমা করি, খরচটা দেখি, আরে খরচ হয়ে যাবে। আমি আপনাকে বলি, একটা মানে থাম্ব রুল দিই। আহ 83 কোটির আমরা এখন একটা দেখছি, একটা প্রপোজাল আছে, 83 কোটি হচ্ছে বিল্ডিং এর ভ্যালু, ঠিক আছে। তার তার যে বীমার কোটেশন আসছে, ওটা কি রেঞ্জে আসছে জানেন? 1 লক্ষর নিচে। 83 কোটির জিনিস 1 লক্ষর নিচে, 1 বছরে বিল্ডিং এর প্রিমিয়াম। হ্যাঁ প্রিমিয়াম, ওটা আপনি আহ, বীমা নিতে পারেন। তার মানে 0.01% কি 0.02% এই ধরনের আছে। আমি বলছি না সব সব ক্ষেত্রে আলাদা হবে, কিন্তু আমি একটা সেন্স দিয়ে দিচ্ছি যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ জিনিস। অথচ তার ওই যে আপনি ঝুঁকিটা আছে, সেইটাকে আপনার, তার আগেনস্টে বীমা নেওয়ার খরচটা কতটা কম। হুম। আপনি সারা জীবন ধরে একটা বাড়ি বানালেন, ঠিক আছে, সঞ্চয় করে অনেক কিছু করে, এবার তার উপরে যদি একটা সামান্য আহ, খরচে যদি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, তাহলে এটা ভেবে দেখা উচিত যে আমাদের সবারই এটা কিন্তু খুব দরকার। হুম। এবং অনেক রকমের ইন্স্যুরেন্স আজকাল আছে। আপনার অনেক ধরনের কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি আছে, আপনার পাবলিক কোম্পানি মানে গভর্নমেন্টের কোম্পানি যারা আছে, ওদের কাছ থেকে আপনি কথা বলতে পারেন, কিংবা ওদের সবারই এজেন্ট থাকে, তাদের সাথে আপনি কথা বলে নেন। এজেন্টের কাজ হচ্ছে আপনাকে বোঝানো যে আপনার কোন প্রোডাক্টটা আপনার জন্য সুটেবল, আপনি হুম। কোন প্রোডাক্টটা নেবেন, ঠিক আছে। স্যার, হ্যাঁ। এখানে একটা মানে হয়তো আমাদের দর্শকদের একটা প্রশ্ন থাকতে পারে। হুম। স্যার, এখানে কি শুধুমাত্র ন্যাচারাল ক্যালামিটি কি এটার মধ্যে আপনার কাভারেজের মধ্যে থাকবে, নাকি ধরুন চুরি হয়ে গেল কি হুম। বাড়িতে কোনো মানে সেই ধরনের চুরি ডাকাতি এই ধরনের জিনিসগুলো কভার্ড আছে? হুম। তো ন্যাচারাল ক্যালামিটি যেটা বললাম, দুটো আলাদা আলাদা জিনিস। বিল্ডিং এর যে ইন্স্যুরেন্সটা করা হলো, সেটাতে ন্যাচারাল ক্যালামিটি সবই কভার্ড। মানে আগুনের জন্য যদি বিল্ডিং এ কিছু হয়ে যায়, আপনার আর্থকোয়েক হলো, ঠিক আছে, এবং আহ, অনেক ধরনের হয়, ধরুন আম, হঠাৎ করে এমন একটা জিনিস হয়ে গেল যেটা আপনি জানেন না, ঠিক আছে, ধরুন প্রাকৃতিক আমফানের দুর্যোগ। সময় যেরকম, হ্যাঁ। আমফানের সময় কলকাতায় বহু মানে হ্যাঁ। পুরনো বাড়ি অনেক কিছু ভেঙে চড়ে গিয়েছিল, কারণ হাওয়াটা ওরকমই গতিবেগের ছিল আর হ্যাঁ, কি। ফ্লাড এই হয়ে গেল। ধরনের যদি কিছু একটা ঘটে যায় তো আর কি। হ্যাঁ, কোনটা হয় না,
কোনটা হয় না? ধরুন যুদ্ধ লাগলো, হুম। ঠিক আছে, সেটার জন্য যদি কিছু ক্ষতি হয়, সেটা নর্মালি থাকে না, ঠিক আছে। এই ধরুন অপারেশন সিন্দুরের সময় যে এয়ার স্ট্রাইক গুলো করা হচ্ছিল, হুম। সেই এয়ার স্ট্রাইকের জন্য যদি কারোর ক্ষতি হয়ে থাকে, নর্মালি আপনি দেখবেন ইন্স্যুরেন্স সেটাকে, বীমা যারা আহ, করায়, সেটা ওই পলিসির মধ্যে থাকবে না। কিন্তু তাছাড়া আচ্ছা। যত প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আপনি, সেটা সামান্যভাবে কভার থাকে। এবারে চুরি চামারি যেটা বললেন, ঠিক হুম। আছে, এইটাও আপনি যখন হোম ইন্স্যুরেন্স করাচ্ছেন, মানে বাড়ির ভেতরের যে জিনিসটা করাচ্ছেন, ঠিক আছে, আপনার যে জিনিসপত্র আছে, আসবাবপত্র, সেটা যদি বীমা নিচ্ছেন আপনি, সেটা চুরির জন্য ওটা কভার্ড, ঠিক আছে। ওকে। আহ, আর মানে দেখুন, আলাদাভাবে নিতে পারেন। আবার অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে দুটোকে মিলিয়ে রাখে। এবং আচ্ছা। ভারত ভারত সরকার একটা খুব ভালো জিনিস করেছে, আহ, ভারত গৃহ রক্ষা বলে একটা স্ট্যান্ডার্ড পলিসি বানিয়েছে। সেটা সব ইন্স্যুরারকেই দিতে হবে সেই প্রোডাক্ট। তাতে আপনার বিল্ডিং এর ইন্স্যুরেন্স তো থাকেই, এবং ওর মধ্যে 20%, মানে 10 লাখ অবধি 20% আপনার যে বাড়ির ভেতরের জিনিসপত্র আছে, সেটাও কভার থাকে। ওকে। তো এটা গভর্নমেন্টের থ্রু দিয়ে একটা স্ট্যান্ডার্ড পলিসি বানিয়ে দেওয়া হয়েছে, এবং ওটাকে খুব ভালো করে দেখা উচিত। কারণ ওটা খুবই মানে অনেক কিছু ওর ভেতরে কাভার্ড আছে, যেগুলো আপনি যদি আলাদা করে নিতে যান, হয়তো অনেক বেশি আপনাকে মানে গবেষণা করতে হবে, লোকের সাথে ডিসকাশন করতে হবে। তো ওই ওই পলিসিটা একবার ভালো করে দেখে নেবেন যে ওটাতে আপনার সুবিধে হচ্ছে কিনা। মোটামুটি ওইটা তো আহ, একটা স্ট্যান্ডার্ড পলিসি, ওটা বানানোই হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে, তাই জন্য ওটা কভার থাকে। ওকে। তো অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় এই আহ, বাড়ি ঘরের ব্যাপারে যে ইন্স্যুরেন্সের ব্যাপারে অনেকেই এই ব্যাপারটা নিয়ে খুব একটা উদাসীন থাকেন এবং অনেকে জানেনও না আমার মনে হয়। তো আমার মনে হয় এই পর্বটা তারা দেখলে বেশ উপকৃতই হবে, যে তারা মানে আমি বলবো যে একদম নগণ্য টাকায় আপনারা এই জিনিসটি মানে একটি সিকিউর করে নিতে পারেন। আপনাদের সুখী গৃহকোণ, আপনাদের মাথার উপর ছাদটা কিন্তু সিকিউর থাকবে। এবং শুধু আপনাদের মাথার উপর ছাদই নয়, ধরুন বাড়িতে কোনো একটা চুরি ডাকাতি হয়ে গেল, কোনো মিসহ্যাপ হয়ে গেল, তো তার ফলেও যে আপনাদের যে আর্থিক যে ক্ষতি হবে সেটাতেও আপনারা কিন্তু যথেষ্ট মানে সুরক্ষিত থাকতে পারবেন। তো এবার আমরা এখানে আমি দ্বিতীয় রজত পর্ব। হ্যাঁ। রজত এখানে আমি একটা দুটো জাস্ট ছোট পয়েন্ট বলে নিই মৃগেন্দ্র যেটা বললো। একটা হচ্ছে বাড়িতে সোনা গয়না, ওটা কিন্তু কাভার্ড হয় না নর্মালি। আচ্ছা। আচ্ছা। ওইটা কাভার্ড হয় না, কেননা সোনা গয়নার ভ্যালু এস্টিমেট করা মুশকিল, তাই জন্য। ঠিক আছে, তো এক হচ্ছে সেটা। দ্বিতীয় হচ্ছে, অনেকেই আজকাল যেহেতু লোনে ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাট বা হুম। বাড়ি কেনেন, ওখানে কিন্তু একটা ইন্স্যুরেন্স, যে লোন দিচ্ছে যে কোম্পানি, তারা একটা ইন্স্যুরেন্স বলে এটা নিতে, সেটা কিন্তু এই হোম ইন্স্যুরেন্স নয়। ওটা হচ্ছে যে ঋণ নিচ্ছে, যে লোনটা নিচ্ছে, তার লাইফ ইন্স্যুরেন্স। কি সে তার দুর্ভাগ্যক্রমে যদি কিছু হয়ে যায়, তিনি বেঁচে না থাকেন, তাহলে তার পরিবার যেন ঘরছাড়া না হন, হুম। তাই সেটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স, হুম। ওটা হোম ইন্স্যুরেন্স নয়। আমাদের কাছে, আমরা দুজনেই পিওএসপি এজেন্ট নিয়েছি। আমাদের কাছে অনেকেই এটা বলেছে, আমার তো আছে। আমি বললাম, কোনটা আছে, লোনের? বললো হ্যাঁ, একটু পড়ে দেখুন তো ওটা কি বলছে। ও হুম। হুম। বলছে হুম। হ্যাঁ। আমি বললাম, এটাই হচ্ছে এই ব্যাপার। এই যে ছোট্ট জিনিসগুলো, এগুলো কিন্তু মাথায় নর্মালি আসে না। কিন্তু এই বিগত 3-4 মাসে দুবার ভূমিকম্প কলকাতায় হয়ে গেছে, ভালোভাবেই একদম। নাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু একটা ওয়ার্নিং, ওপর থেকে ওয়ার্নিং আসছে যে হুম। এটা যে কোনো সময় হতে পারে। একদম। এবং যেটা প্রথমেই আমরা পর্বে আলোচনা করেছিলাম স্যার, যে ভূবিজ্ঞানীরা এটা বলছেনই যে আমরা একটা টিকিং টাইম বোমের উপর বসে আছি। যেদিনকার হবে সেদিনকার একটা মানে ভয়ঙ্কর মাত্রায় তার ক্ষতিগ্রস্ত হবে একটা বড় অংশ। সেটা ভারত, বাংলাদেশ, মায়ানমার এবং হিমালয়ের যে নিচের স্তরের যে জায়গাগুলো রয়েছে, যেটাকে শিবালিক স্তর বলা হয়, সেই জায়গার একটা বিরাট বড় অংশ, সেখানে হয়তো চায়নারও খানিকটা যাবে, টিবেটেরও খানিকটা যাবে, উত্তরাখণ্ড, হিমাচল, নেপাল, সিকিম,
ভুটান, মানে বিস্তীর্ণ এলাকা, দার্জিলিং, আমাদের রাজ্যের পার্বত্য অংশ যেটা আছে সেখানে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, ইনক্লুডিং কলকাতা। এটা খুব মাথায় রাখবেন। সমতল মানে এরকমটা ব্যাপার ভাবার কোনো কারণ নেই যে এখানে কিছু হবে না। যাই হোক, কিছু না হোক, আমরা এই প্রার্থনা করব, এবং প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমরা পর্বের দ্বিতীয় ভাগে চলে যাব। দ্বিতীয় ভাগটা হচ্ছে আপনার আহ কি বলবো, বিনিয়োগকারীর অন্তর্দ্বন্দ্ব নিয়ে। মানে তারা কিছুতেই, ও যে মানে না মানা ব্যাপারটা, রবীন্দ্রনাথের গানের মতোই না হয় বলে দিলাম একটুখানি, যে যতই তাকে বোঝানো হোক, আঁখি ফিরাইলে বলে না, না, না। আলটিমেটলি ইকুইটিতে গিয়েই তারা থিতু হওয়ার চেষ্টা করে। কথা হচ্ছে স্যার, এটা কেন? এই মনস্তত্ত্বটা কেন, এবং এটার কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? ডেটা কি বলে? এবার ওভার টু ইউ স্যার। তো এই রজত, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে একটা চার্ট দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে অ্যানুয়াল রিটার্নস। অ্যানুয়াল রিটার্ন মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর অবধি প্রতি বছরের অ্যানুয়াল রিটার্ন। এটা কিসের? 3 রকম পোর্টফোলিও। এই নিয়ে আমরা আগেও অনেক পর্বে আমরা কথা বলেছি। অ্যাগ্রেসিভ, কনজারভেটিভ, মডারেট 3 রকম হয় অ্যাজ পার রিস্ক প্রোফাইল। বিনিয়োগকারীর রিস্ক প্রোফাইল 3 রকম হয়। সেই অনুযায়ী রেকমেন্ডেড পোর্টফোলিও কাকে বলে সেটা, তার মধ্যে ইকুইটি, ডেট আর গোল্ড একটা পার্সেন্টেজ থাকে। তিনটের আলাদা আলাদা পার্সেন্টেজ। যেটা অ্যাগ্রেসিভ সেটা বেশি ইকুইটি থাকে, যেটা কনজারভেটিভ সেটা বেশি ডেট থাকে, আর মডারেটে মাঝামাঝি থাকে। এবার আমি ইকুইটিটা নিলাম নিফটি 500, কারণ ওটা পুরো মার্কেটের রিটার্ন মোটামুটি। পুরো মার্কেটটা। হ্যাঁ। আর মানি মার্কেট নিলাম হচ্ছে ডেট, মানি মার্কেট ফান্ডে যেগুলোকে বলে। আর গোল্ড হুম, হচ্ছে গোল্ড। এবার যে রেশিওতে একটা পোর্টফোলিও হয়, হুম, তার অ্যানুয়াল রিটার্ন যদি দেখেন, যে হলুদ গুলো দেওয়া আছে না, এটা হচ্ছে হুম। বিগত 10 বছর। বিগত 10 বছরে দেখুন, 5 বছর মানে 50% টাইমে আপনার অ্যাগ্রেসিভ পোর্টফোলিও কিন্তু মডারেট আর কনজারভেটিভ এর চেয়ে কম রিটার্ন দিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। তার মানেটা কি? মানে হচ্ছে আপনি, সবাই বলে, আমি, আমার কাছে অনেকের ফোন আছে, সবাই বলে আমি লম্বা মেয়াদের জন্য করতে চাই। আমি যতবার বলি আপনি রিস্ক প্রোফাইলটা করুন, উত্তর আসে না আমি লম্বা মেয়াদের জন্য করতে চাই। বাধ্য করে আমি রিস্ক প্রোফাইলটা করাই। রিস্ক প্রোফাইলে দেখা গেল কনজারভেটিভ বা মডারেট। আমি বললাম ঠিক আছে, এই অনুযায়ী এটা আপনার করা উচিত। এর মধ্যে কিন্তু একটাই জিনিস, সেবি সবসময় বলে দেয়, ইনভেস্টার ডিসিশন ইজ ফাইনাল। আমি অনেক হুম। কিছু বলতে পারি, কিন্তু ইনভেস্টর যদি বলেন না আমি এরকম ভাবেই করবো, সেটা আমাকে মেনে নিতে হবে। সব বোঝানোর পর উনি বললেন, অনেকেই এরকম হয়েছে, উনি বললেন দেখুন আমি এরকম ভাবে করছি, এটা কি ঠিক হবে? তখন আমি কি উত্তর দেবো? আমি তো আর অন্তর্যামী নই যে এটা ঠিক হবে, মানে কালকে ঠিক হবে, 10 বছর পর ঠিক থাকবে, এটা তো আমি জানি না। তাই জন্য আমি সবসময় বলি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী করুন, আপনি নিশ্চিন্ত থাকবেন। আপনি কনজারভেটিভ রিস্ক প্রোফাইল বা মডারেট রিস্ক প্রোফাইল, কিন্তু আপনি চাইছেন পিওর ইকুইটি, তার মানে অ্যাগ্রেসিভ এ চলে গেছেন, অ্যাগ্রেসিভ প্লাস প্লাস। যেই মার্কেট কিছু বছর এরকম দেখুন না, 50% অফ দ্য টাইম আপনি আন্ডার পারফর্ম করবেন, তখন কি করবেন? তখন কি হয় বলছি, 6 মাসের মধ্যে রিটার্ন না পেলে, যেটা এই বছর, আগের বছরও হয়েছে, এই বছরও হবে, দেখবেন ভোলেটিলিটি। লোকজন এখন ঢুকছে, সবাই ভাবে ইকুইটিতে ঢুকলেই শেয়ার, মিউচুয়াল ফান্ড মানেই বছরের শেষে 13% এফডির মতো পেয়ে যাবো। এটা নয়। 13% পাবেন 5 বছরের চক্রবৃদ্ধিতে, ফাইভ হুম, ইয়ার্স এজিএম। তার মধ্যে 2 বছর হয়তো মাইনাসে গেল, 2 বছর হুম, খুব বেশি প্লাসে গেল, আবার 1 বছর হয়তো সিঙ্গেল ডিজিট রিটার্ন, এরকম হয়, যেটা সামনেই দেখা যাচ্ছে স্ক্রিনে, তাই না? হুম। তো এবার ব্যাপার হচ্ছে যে এই জন্য বারবার আমি হাত জোর করে বিনম্র ভাবে বলছি, আপনারা আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী ইনভেস্ট করুন, সুখে থাকবেন, শান্তিতেও থাকবেন, দুটোই। মনে রাখবেন যে আপনি যে চাইছেন না জোর করে রিটার্ন আনার, মার্কেটে একবার বিনিয়োগ করলে আপনার হাতে নেই। মার্কেট এর উপর নির্ভর করে আপনার কত রিটার্ন আসবে। যেই আমি লোকজনকে বলি 50% গোল্ড আর ডেট, তখনই লোকজন ভাবে যে ও তাহলে তো আমার রিটার্ন আসবে না। এটা তো ভুল। এই সামনে তো তথ্য, এটা আর কত আর দেখাবো, 10 বছরের তথ্য এটা, তাই না?
তো এবার এই পরিপ্রেক্ষিতে আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি, কারণ আজকে মেইন টপিকটা ছিল হোম ইন্স্যুরেন্স। খুব ছোট্ট করে বলে দিচ্ছি, যদি আপনি ভালো রিটার্ন চান, আপনাকে একটু রিস্ক নিতে হয়। সেই রিস্কটা আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী কনজারভেটিভ, অ্যাগ্রেসিভ বা মডারেট পোর্টফোলিও, সেটাতে কিন্তু আপনার রিটার্ন আসবে। কিন্তু একটাই জিনিস দরকার, নিয়ম মেনে চলুন, শৃঙ্খলা মেনে চলুন, আর ধৈর্য ধরুন। এই ধৈর্যটা কেউ মানে না, সবাই বলে। আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, ইনফ্লুয়েন্সার দিয়ে এত ভিডিও হয়ে গেছে, লোকজনের মাথা খারাপ হয়ে গেছে। 10,000 টাকা মাসে দিলে আপনি কোটিপতি হয়ে যাবেন, বছরে হবেন সেটা আর ভুলে যায়, তাই না? এই এই দিয়ে আমি আজকে ছোট্ট করে এটাই আমি খালি দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে আসল জিনিস, ধৈর্য রাখুন, শৃঙ্খলাবদ্ধ ভাবে করুন এবং নিয়ম মেনে চলুন, আর কিচ্ছু না। স্যার, আমরা অলমোস্ট আমাদের পর্বের শেষ, মানে শেষ দিকেই চলে এসেছি। তো আহ, আবার সেই আমরা একই জায়গায় ফিরে গেলাম, ঘুরে ফিরে সেই একই বিন্দুতে গিয়েই অলমোস্ট আমাদের রোজই শেষ হচ্ছে। যে দীর্ঘমেয়াদী থাকার সঙ্গে সঙ্গে আপনার রিস্ক প্রোফাইল মেনে, এবং রিস্ক প্রোফাইলের সঙ্গে সঙ্গে আপনার যিনি পরামর্শদাতা, যার কাছ থেকে আপনি আর্থিক পরামর্শ নিচ্ছেন। আপনাদের আগেও আমি বিশেষত প্রশ্ন করেছিলাম যে যে আপনি অ্যাপেন্ডিক্স অপারেশন করাবেন, কিন্তু যাকে দিয়ে করাচ্ছেন তিনি গোটা বিষয়টি ইউটিউব থেকে শিখেছেন। আপনি কি তার কাছে অপারেশন করাবেন? মানে আপনাদের না বললেও চলবে যে আপনারা করাবেন না, কিন্তু কথা হচ্ছে, তাহলে আপনারা এই ইনফ্লুয়েন্সারদের কথা দেখে আপনাদের হার্ড আর্ন মানি, আপনার রক্ত জল করা পয়সা এইভাবে উচ্ছন্নে দিতে চাইছেন কেন? সেটাও তো বুঝতে পারছি না। যারা প্রকৃত অর্থে জানে, যারা এই নিয়ে পড়াশোনা করে, এটা ভীষণ একটা, মানে কি বলবো, একটা পড়াশোনা করার সাবজেক্ট এটা। যে সে করতে পারে না, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। ডাক্তার যেরকম সবাই হতে পারে না, সবাই যেরকম অস্ত্রোপচার করতে পারেন না, একই রকম ভাবে সবাই আর্থিক পরামর্শদাতাও কিন্তু হতে পারেন না। তো আর্থিক পরামর্শদাতা যিনি আছেন তার কথা শুনে আপনার রিস্ক প্রোফাইল মেনে বিনিয়োগ করুন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন, শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করুন, আপনাদের লাভ হবে। তো আপাতত এই পর্যন্ত কথা বলি আমরা পর্বটি শেষ করছি। কৌশিক ঘোষ স্যার এবং মৃগেন্দ্র স্যারকে আর একবার আমরা ধন্যবাদ জানাবো আমাদের পাশে থাকার জন্য। আজকে এই পর্বে আপাতত এই পর্যন্তই। সামনের পর্বে আমরা একটি নতুন বিষয় নিয়ে, আবার একটি বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ফিরে আসবো। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।